সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে। আমি প্রশংসা করি সাহসের। এত বড় ঘটনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারে না। আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, একজনও যদি আমার পেছনে না থাকে, আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? ঈদ মুবারক, ঈদ মুবারক। এই ঈদ মুবারকটা একটা কোড নাম্বার, হ্যাঁ এটা কোড নাম্বার, খুশির খবর আর কি, খুশির খবর। কোনো একটা খুশির খবর যখনই আসবে তখনই দেখবেন ওনারা একজন আরেকজনকে ঈদ মুবারক দেয়। তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিছি। আমার খুশিটা কোথায় জানেন? বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য আমার চোখের সামনে এখনো পড়েনি। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন। অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল। বিশাল আকৃতির কিছু পাস ঢুকিয়ে দিল। আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয়, ইসলাম পন্থার সূর্যোদয়। সবাই অবাক। গত 54 বছরের রীতিনীতি লঙ্ঘন, নতুন নজির স্থাপিত হলো। হিন্দুত্ববাদী ভারতের ডবল পরাজয় ঘটে গেল। নরেন্দ্র মোদী দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাকিস্তানের কাছে রীতিমতো মার খেয়ে ভূত হয়েছে ভারত, তারপরও মুখে তারা স্বীকার করছে না। দর্শক, অবশেষে সব জল্পনা কল্পনার শেষে বাংলাদেশের জনগণ যেটা চাইছিল সেটাই ঘটছে বা ঘটতে চলেছে। দর্শক, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে কি চাইছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ ওই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা বিশেষ করে সহযোগিতা করেছিল তাদেরও বিচার। দর্শক, এখন প্রশ্ন উঠছে কারা তাকে সাহায্য করেছিল। যদি আমরা এর একটি তালিকা করি তবে উচ্চ পর্যায়ে থাকছে কিন্তু রাষ্ট্রপতি সহ আরো অনেকেই। তবে কি দর্শক, অবশেষে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে জনগণ যেটা ভাবছিল বা যেটা ভাবছে সেটাই ঘটে গিয়েছে? সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, বিএনপিকে কেন্দ্র করে একজন বিশ্লেষক বলেছেন আওয়ামী লীগ তো তাও 15 বছর টেনে টুনে ক্ষমতায় থাকতে পেরেছে, বিএনপি 1 বছরও পারবে না। এখন দর্শক, একজন বিএনপির সমর্থক হিসাবে আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আসলে এই সমর্থক যেই প্রশ্নটি করেছে বা যেই কথাটি বলেছে সেটির সাথে আসলে আপনারা একমত কিনা? আসলে আপনারা এমনটা মনে করছেন কিনা যে বিএনপি আসলে ক্ষমতায় আসলেও তাদের ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়। এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে? নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে, বসবাস করে, বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা, সেটার প্রতি তার সহজাত একটা টান আছে। সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশ প্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই।
বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেল, তারা কি এটাকে করোনাদিস মনে করেন নাকি যে করোনাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয়। ঈদ মুবারক, ঈদ মুবারক। পিনাকি দা, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার ওনারা একে অপরকে ঈদ মুবারক দিচ্ছে দেখলাম, তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিলাম। এই ঈদ মুবারকটা একটা কোড নাম্বার, হ্যাঁ এটা কোড নাম্বার, খুশির খবর আর কি, খুশির খবর। কোনো একটা খুশির খবর যখনই আসবে তখনই দেখবেন ওনারা একজন আরেকজনকে ঈদ মুবারক দেয়, তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিছি। আমার খুশিটা কোথায় জানেন? এমন একটা শয়তান ধরা পড়ছে, যে শয়তানটা একজন আমাকে বলছিল একবার একটা কথা, ওই কথাটাই বলি, যে 1200 শয়তান মারা গেলে এমন একজন মমতাজের জন্ম হয়। একটা মেয়ে বলছিল আমাকে। আমি তো জানেন সিনেমা জগতের মানুষ, সব ধরনের মানুষের সাথে আমার উঠা বসা। আমাকে এমন একজন এই কথাটা বলছিল, সে ওই পথেরই পথিক। তো ও বুঝছেন কলগাল, সোজা কথা কলগাল। তো ও যখনই বিদেশ যায় দেখি যে যায় একটা ব্যাগ নিয়ে, যখন আসে 3-4টা ব্যাগ নিয়ে আসে, বুঝছেন। আবার আমাকে ওগুলা মোবাইলে দেখায় কি কি কিনছে না কিনছে। এই আবার আমার জন্য গিফট আনে, ওই যে পারফিউম টারফিউম নিয়ে আসে। তো ওর সাথে একদিন কফি খাইতে খাইতে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ঘটনা কি, যাও একটা ব্যাগ নিয়ে আসো 5-6টা নিয়ে, হ্যাঁ $1000 কারণ কি, ঘটনা কি? তখন আমাকে বলছিল হ্যাঁ ওনাকে বিদেশে পাঠানো হয়। কে পাঠায় জানেন? এই মাসি। এই মাসির নাম বলছিল যে তাকে বিদেশে পাঠায়। এই মাসির কাছে অনেক অনেক আছে, এরকম অনেকের নাম্বার আছে, খুঁজলেই পাবেন। এর কাজই ছিল এটা, হ্যাঁ অনেক আগে থেকে এই কাজ করতে করতেই কিন্তু সংসদে ঢুকে গেছে। হ্যাঁ মনোরঞ্জন করতে করতে সংসদের জায়গা, সংসদকে বানায় ফেলাইছিল নাট্যমঞ্চ, একদম নাট্যমঞ্চ বানায় ফেলাইছিল। তো সংসদের জানেন পার মিনিটে কত টাকা খরচ? কয়েক লক্ষ টাকা খরচ। হ্যাঁ 5 মিনিটে নাকি 1 কোটি টাকার উপরে খরচ হয়ে যায় সংসদ যখন চালু অবস্থায় থাকে। এর এসির ব্যবস্থা অন্যান্য সব কিছু মিলায়া, জানি না আমি টোটালটা, এরকম আমি শুনছি। আর ওই সংসদে যায়া সে গান গায়, গান গায়া গায়া শেখ হাসিনাকে খুশি করত। জানেন আপনারা, যখন আয়না ঘরে জীবন মৃত্যুর সাথে মানুষ কাতরাইতো, যখন কোনো গুম হইতো, খুন হইতো, তখন সে শেখ হাসিনার বাসায় যায়া গান গাইতো। হ্যাঁ গান গাইতো। আপনি জানেন ওপেন ফিল্ডে সে কি কথা বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। শহীদ ওনার একজন তবলচিহ্ন নাম, ওই শহীদের সাথে মিলায়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে। এমনকি বেগম খালেদা জিয়ার জন্ম নিয়ে ও প্রশ্ন তুলছে। এই মহিলা হ্যাঁ ব্যঙ্গ করতো, খারাপ কথা বলতো, এগুলো আপনারা দেখছেন। এবং এই অনলাইনে আওয়ামী লীগের চ্যানেলগুলোকে ব্যবহার কইরা সে মানুষকে হুমকি দিত, মানুষকে বলতো যে আমাদের সঙ্গে পুলিশ আছে, র্যাব আছে, আবার আছে সেনাবাহিনী। হ্যাঁ সেগুলো বলতো অনলাইনে, আপনারা দেখছেন, এগুলা আমার কাছেও ভিডিও আছে। আপনারা কিছুতে ভয় পাবেন না, আমার প্রশাসন আছে শক্তিশালী, কি আছে না, পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আবার আর্মিও নামতেছে। সে শুধু এই সংসদ ভবনকে নাট্যমঞ্চ বানায় নাই, যতগুলো নেতা আছে না, ওই যে পাতি নেতা, এদের চরিত্র খারাপ করছে ভাই, এদের চরিত্র খারাপ করছে। আপনাদের মনে আছে ওই যে পাপিয়া একজন ধরা পড়ছিল লাঠি হাতে, হ্যাঁ মনে আছে, লাঠি হাতে বয়ে থাকতো। ওর কি কাজ ছিল? ওর যে কাজ ছিল এর একই কাজ ছিল ভাই। এরা টোটালটাই সাপ্লায়ার, এরা প্রত্যেকটা নেতার চরিত্রকে নষ্ট করে দিছে। হ্যাঁ নষ্ট করে দিছে। কাঁচা টাকা তাদের কাছে, ওই কাঁচা টাকা লুইটা নিছে, এর কাছে খুঁজলে হাজার হাজার কোটি টাকা পাবেন। এ বিদেশে প্রচুর টাকা পাচার করছে ভাই, প্রচুর টাকা পাচার করছে। যাই হোক, এমন একজন নষ্ট মানুষকে নিয়ে কথা বলতে হইতেছে, এরাই দেশটাকে নষ্ট করছে, তাই কথা বললাম। এই মহিলা বাউল গানকে কোন পর্যন্ত নিয়ে ঠেকায় দিছে। বাউল গানের গানে গানে একজন ফ্যাসিবাদের গুণ গায়া বেড়াইতো সারা বাংলাদেশে, এবং বিদেশে যায় ফাংশন করতো। ওই বাউল গানের মধ্যে, বাউল সুরের মধ্যে শেখ হাসিনার গান ঢুকাই দিত, শেখ মুজিবুরের গান ঢুকাই দিত, ফ্যাসিবাদকে সে উৎসাহ দিয়ে যাইত। এই ফ্যাসিবাদকে জীবিত যারা রাখছিল প্রত্যেকের খবর আছে। ওই যে ঈদ মোবারক বলে না, কেন বলে? ওইটা হলো কোড নাম্বার, প্রত্যেকের খবর আছে। এই যে আব্দুল হামিদ সাহেব পালায় চলে গেল, কেন? ওনাকে পার করে দেওয়া হইলো। তারপরের দিন আইবি রহমান, আবার এই যে বিদ্যুৎ কেন্দ্র ধরা পড়লো, এরপরে একটার পর একটা ধরা পড়বে। আপনারা কি মনে করছিলেন? হ্যাঁ মামুর বাড়ির আবদার, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেন, তাদেরকে লাথি মারতে চান, তাদেরকে কিন্তু বুকে টাইনা নিছে কারা? যারা টাইনা নিছে তারাই দেখেন সবচেয়ে আলোচনায়, তারাই কিন্তু এখন রাজনীতির একদম সামনে।
তাদের জন্যই তো এই ঈদ মোবারক বলা হয়, বুঝেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনারা মনে করছিলেন সোজা সাজা ভদ্রলোক মানুষ, আপনারা মনে করছেন উনি কিছুই বলবেন না, উনি তো শান্তির জন্য নোবেল পাইছে, উনি শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, উনি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু দেশের জন্য কতটা কঠিন হইতে পারে বুঝেন নাই? যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে তখন কি বলছিল? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কেন বলছিল এই কথা? গত 54 বছর বলতে পারছেন যে আমরা প্রস্তুত আছি যুদ্ধের জন্য? ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন? পারেন নাই। ভারতের দালালি যারা করছেন প্রত্যেকের খবর আছে, প্রত্যেকেই কিন্তু ওই ঈদ মোবারক কোড নাম্বারের মধ্যে পইরা গেছেন। পাকিস্তানের কাছে রীতিমতো মার খেয়ে ভূত হয়েছে ভারত, তারপরও মুখে তারা স্বীকার করছে না। বরং গত রাতে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছে তাতে মনে হচ্ছে যে তারা পাকিস্তানকে দয়া করেছে, মাফ করে দিয়েছে এবারের মতো। যদি আবার বেয়াদবি করে তাহলে আর রক্ষা নেই, এমন একটা বয়ান তিনি দিলেন একেবারে, যেটা আমার কাছে মনে হচ্ছে সেখানে মিথ্যা কথার ফুলঝুরি। দর্শক আসুন এবার আমরা আলোচনায় যে নরেন্দ্র মোদী কি বলেছেন। বিভিন্ন গণমাধ্যম নানা রকম শিরোনাম করেছে, যেমন যুগান্তর পত্রিকা একটি শিরোনাম করেছে যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন নরেন্দ্র মোদী। এই কথাটা কার উদ্দেশ্যে? পাকিস্তানের উদ্দেশ্যে, যে বলছে যে দেখো আমরা কিন্তু অপারেশন সিঁদুর এটা স্থগিত করছি, এটা কিন্তু শেষ করিনি, মানে খবর আছে কিন্তু তোমরা যদি আর বেয়াদবি করো, এমন একটা ভাব রাখলো। এবং পুরো ওই আগের সেই বয়ান যে তোমরা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করো, তোমরা মানে কোন রকম ভাবে ভারতের দিকে ভুলেও চোখ তুলবা না, আঙুল তোলার চেষ্টা করবে না, করলে খবর আছে। অথচ যেই ভারতকে সন্ত্রাসবাদী বলছে শুধু কানাডার যেই এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা, তাকে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে জাস্টিন ট্রুডোর সাথে কি সম্পর্ক মানে ভারতের দাঁড়িয়েছিল সেটা সবাই জানে। আমেরিকার রিপোর্টে কানাডা বলছে যে ভারতের এই কাজটি করেছে, যাদের সন্ত্রাসটা শুধু কানাডা পর্যন্ত ছড়ায় দেয়। আর সেই ভারত অভিযুক্ত করে যে আমরা শান্তির দেশ, যত সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যক্রম সব পাকিস্তান থেকে হয়। আর পাকিস্তান বলছে যে আমরা ভারতের মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে, যেমন সাম্প্রতিক সময় বেলুচিস্তান সহ আরো অনেকগুলো যেগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে, যেসব সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে অর্থ দিচ্ছে, তাদেরকে জাগিয়ে তুলছে যে তোমরা সন্ত্রাস করো। শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমরা সন্ত্রাসবাদে আমরা নিজেরাই বিপর্যস্ত অবস্থা, আমরা কেন অন্য দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাবো, কি লাভ আমাদের? কিন্তু না, ভারত এগুলি আন্তর্জাতিক তদন্তের ধার ধারে না। কিন্তু দেখেন আবার মায়ের খেয়ে যখন একদম চরম দশা, তখন তাড়াতাড়ি আমেরিকাকে অনুরোধ করছে যে ভাই পাকিস্তানকে থামাও, ঠেকায় দিছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো, তাদের 5টা যুদ্ধ বিমান গেছে, তাদের সেই ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে, তাদের আধুনিক মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়েছে, হাজার হাজার কোটি টাকা তাদের যেই সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার পর এমন একটা ভাষণ দিলেন নরেন্দ্র মোদী যেন তারাই মানে মারাত্মক কিছু করে ফেললো। নরেন্দ্র মোদী বলছেন পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি, সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত হয়েছে। মনে হচ্ছে পাকিস্তান এমন ভাবে বলছে যে ভাই এবারের মতন মাফ করে দেন দাদা, আমরা আর এইগুলি আমরা করবো না, সন্ত্রাস করবো না, আমাদের এবারের মতন ক্ষমা করে দেন প্লিজ। এইরকম একটা ভাব তুললো। মানে নরেন্দ্র মোদী তো অবস্থা আসলে খারাপ, সে এই যুদ্ধে চরমভাবে পরাস্ত হয়েছে। এখন এটা যদি তুলতে যায় তাহলে যা আছে তার একক সংখ্যাগরিষ্ঠতা ওটাও শেষ হয়ে যাবে, এবং পরবর্তীতে আর বিজেপি নরেন্দ্র মোদীর নাম থাকবে না ভারতে। সেই কারণে এমন একটা ভাষণ দিল, জাতির উদ্দেশ্যে বুঝাইলো যে আমরা কিন্তু একেবারে পাকিস্তানকে মানে শোয়াই ফেলছিলাম, ওই কোন রকম একটু বিভিন্ন দেশ অনুরোধ করছে, পাকিস্তান ওদেরকে ধরাধরি করছে, তাই আমরা আর এবারের মতন মাফ করে দিলাম। মোদী বলছেন আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কি ধরনের মনোভাব পোষণ করে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি। 22 মিনিটের ভাষণে নরেন্দ্র মোদী ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি সারসংক্ষেপ তুলে ধরেন। মোদী বলছেন ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, তাদের মনোবলও ভেঙে দিয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে আরেকটি সতর্কবার্তায় প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নীতিতে একটি মতবাদ পরিবর্তন। মানে এইটারে একটা গ্লোরিফাই করার জন্য যা যা বলার দরকার সব বলতেছে। মোদী বলেন অপারেশন সিঁদুর নতুন স্বাভাবিক ঘটনায়, যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে, এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালো ভাবে দেব। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে তিনি বলেন এটি ভারতকে দমাতে পারবে না, ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোতে সুনির্দিষ্ট এবং চূড়ান্তভাবে আঘাত করবে।
তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য থাকবে না। দর্শক, এই হচ্ছে মানে মোদির একটা 22 মিনিটের এক ধরনের একটা কি বলে গোলক ধাঁধা, একটা সম্মোহনী একটা ভাষণ ছিল, যেটা ভারতকে মানে এক ধরনের ওই জাতীয়তাবাদী সুশ্রুতি দিয়ে এমন একটা ধারণা সে তৈরি করলো যে পাকিস্তান পরাজিত হয়েছে, নষ্ট হয়েছে, আমরা কোন রকম এইবারের মতন মার্ক করে দিলাম আমেরিকা বিভিন্ন দেশের অনুরোধে। দর্শক, মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে, বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিলে কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মতো শুনবে ডাক। আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একই ভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যা জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। দেশের 90% মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে, কারণ মুজিব ছিল স্বৈরাচার। মুজিবের 14 গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন। আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন? জনগণ জানতে চায় না। জনগণ মুজিবকে সাফা করে দিতে চাইছে, আপনারা করছেন। আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর, জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি। ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, মোদীকে দেখতেন হে হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো। ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো। ওয়াকার আমার হাতে ঘিমা খাইয়া বসে থাকতো জেনারেল দ্বিবেদীর পুটকিতে চুমা দেওয়ার জন্য। এখন এটা তো হয় না। একেবারে সমূলে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গুবরে। এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই। এর মধ্যে ডক্টর ইউনূস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য, আমাদের ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে রে ভাই। এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত যেমন বিষের মতো দেখে, বিএনপি তেমনি বিষ তো ভালো থাকে, লোকের মতো দেখে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলে মনে হয় তাদের 8 মাস প্রেগনেন্ট, তাদের বমি আইসাই থাকে। প্রেগনেন্ট কিসে প্রেগনেন্ট? ওই যে ভারতে গেছে, ওখানে ইসকনিরা তাদেরকে প্রেগনেন্ট বানায় দিছে। ওই এত বড় 8 মাসের প্রেগনেন্সি নিয়ে ইউনূসকে দেখলেই মনে হয় ও বমি আসে। আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস আবার কি করেছে জানেন? ইউনূস স্যার নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে। বাংলাদেশে আইসা উনি আবার এর সাথে দেখা করছে, ইন্দিরা রানা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে। দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে জানেন? ভারতের 7 রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। This is called diplomacy. This is called foreign policy. I dare BNP এই বালের 31 দফা গার্বেজের মধ্যে ফলাইয়ে দিয়া একটা পলিসি দেখান যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল, যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এইরকম একটা পলিসি আপনি উপস্থাপন করেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।